শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বন্ধুরা, আমাদের দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আঘাত হানা প্রাথমিক পর্যায়ে যে ধরনটি পাওয়া গিয়েছিল সেটি ছিল আলফা ভ্যারিয়েন্ট, এরপর পাওয়া গেল বিটা ভ্যারিয়েন্ট, আর এখন পাওয়া যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এগুলো সবই হচ্ছে বহুরূপী করোনা ভাইরাসের এক একটি রূপ। সম্প্রতি ঢাকা থেকে সংগ্রহ করা 60টি নমুনার মধ্যে 41টিতেই ডেল্টা ভ্যারিয়েন্ট খুঁজে পেয়েছে ICDDRB। 60টির মধ্যে 41 মানে হচ্ছে 100-তে 68। আতঙ্কের বিষয় বইটি, কারণ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন ব্যক্তি 400 জনকে সংক্রমিত করতে সক্ষম। শ্রোতা বন্ধুরা, যে কোনো ভাইরাসের ধর্মই হচ্ছে প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে নিজেকে অসংখ্যবার পরিবর্তন করা। পরিবর্তিত এসব ধরনের মধ্যে দুই একটি হয় আবার বিপজ্জনক। তবে ভ্যারিয়েন্টে যেটাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মেনে চলা সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। গণজমায়েত বা জনসমাগম বন্ধ করতে হবে, তাহলে ভ্যারিয়েন্ট যেটাই হোক না কেন তা রোধ করা সম্ভব হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের আরেকটি নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে কিন্তু, যেটার নাম ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, রাশিয়া, জাপান, পর্তুগাল, পোল্যান্ড, তুরস্ক, নেপাল ও সুইজারল্যান্ডে আঘাত এনেছে। ডেল্টা প্লাস কতটা সংক্রামক এবং কত দ্রুত গতিতে ছড়ায় তা এখন খতিয়ে দেখবার বিষয়। বিভিন্ন দেশে গবেষকরা নিয়ে কাজ করছেন, তবে আমাদের দেশেও ডেল্টা প্লাস নিয়ে আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। সুপ্রিয় বন্ধুরা, বর্তমানে করোনা ভাইরাসের ধাবমান তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য আমরা প্রতিরোধ প্রয়াস চালিয়ে যাচ্ছি। তবে কোভিড মহামারীতে জীবন রক্ষায় ভ্যাকসিনের ভূমিকা যে অপরিহার্য সে কথা অনস্বীকার্য। 2/3 জনগণকে যত তাড়াতাড়ি কোভিড ভ্যাকসিনের আওতায় আনা যায় ততই মঙ্গল। আপনারা জানেন যে দেশে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার টিকা সংগ্রহ এবং উৎপাদনের জন্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভ্যাকসিনের পাশাপাশি করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্টকে রুখতে হলে স্বাস্থ্যবিধি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সবাইকে মানতে হবে। এছাড়া করোনা প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। আসুন শ্রোতা বন্ধুরা, যুদ্ধকালীন মানসিকতা প্রস্তুতি নিয়ে আমরা করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলা আন্তরিক চেষ্টা করি। সকলেই তো জানেন, গতকাল থেকে শুরু হয়েছে কঠিন লকডাউন সারা দেশব্যাপী। তার মধ্যেও আমরা কিন্তু আপনাদের জন্য চলে এসেছি দর্পণ অনুষ্ঠান নিয়ে। শুভ সূচনা করছি আমি রনক জাহান এবং আমি শেখ শফি আহমেদ। সুপ্রিয় বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক আজকের দর্পণ সূচি। শুক্রবার হিসেবে আপনাদের প্রিয় পর্ব পত্রালাপ তো থাকছেই আজ, আর সেই সঙ্গে এই দিনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধ আমার অহংকার, খেলার জগৎ এবং সবশেষে বাণী ও সুরে আমার দেশ পর্বে একটি দেশাত্মবোধক গান। তো চলুন এবারে যাওয়া যাক এগুলোর বিস্তারিত পরিবেশনায়। আজ 2রা জুলাই 2021 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরে 183তম দিন। আজকে দর্পণ সূচি এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম অথবা মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। শুনুন এই দিনে। 712 সালের এই দিনে মানে 2রা জুলাই তারিখে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। 1756 সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর। 1776 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। 1889 সালের দিনে ব্রাজিলে এক রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1964 সালে এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনসন নাগরিক অধিকার সংক্রান্ত আইন স্বাক্ষর করেন। আর 1972 সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষর করেন। 1877 সালে এই দিনে সুইস কবি চিত্রকর হেরমান হোসে জন্মগ্রহণ করেন। কঙ্গো স্বাধীনতা সংগ্রামী জননেতা প্যাট্রিক লুমুম্বার জন্ম হয় 1925 সালের এই দিনটিতে। ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক ও ওষুধ প্রস্তুতকারক নস্ত্রাদামুস বা মিকেল দা নস্ত্রাদাম মৃত্যুবরণ করেন 1566 সালের আজকের এই দিনে। হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কারক জার্মানির স্যামুয়েল হার্নিম্যান মৃত্যুবরণ করেন 1843 সালের এই দিনে।
শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুনছেন আপনারা ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখনকার পরিবেশনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ, কণ্ঠ লালটু হুসাইনের। আমরা বুঝতে পারলাম অন্ততপক্ষে একটা সাপ্তাহিক খবরের কাগজ হলেও আমাদের বের করতে হবে, বিশেষ করে কর্মীদের মধ্যে নতুন ভাবধারার প্রচার করার জন্য। হাসিম সাহেবের পক্ষে কাগজ বের করা কষ্টকর, কারণ টাকা পয়সার অভাব। শহীদ সাহেব হাইকোর্টে ওকালতি করতে শুরু করেছেন। তিনি যথেষ্ট উপার্জন করতেন, ভালো ব্যারিস্টার হিসেবে কলকাতায় নামও ছিল। কলকাতায় গরিবরাও যেমন শহীদ সাহেবকে ভালোবাসতেন, মুসলমান ধনিক শ্রেণীও শহীদ সাহেব যা বলতেন শুনত। টাকা পয়সার দরকার হলে কোনোদিন অসুবিধা হতে দেখিনি। হাসিম সাহেব শহীদ সাহেবের কাছে প্রস্তাব করলেন কাগজটা প্রকাশ করতে, এবং বললেন যে একবার যে খরচ লাগে তা পেলে পরে আর জোগাড় করতে অসুবিধা হবে না। নুরুদ্দিন ও আমি এই দুইজনই শহীদ সাহেবকে রাজি করতে পারব, এই ধারণা অনেকেরই ছিল। আমরা দুইজন একদিন সময় ঠিক করে তার সাথে দেখা করতে যাই এবং বুঝিয়ে বলি বেশি টাকা লাগবে না, কারণ সাপ্তাহিক কাগজ। আমাদের মধ্যে ভালো ভালো লেখার হাত আছে, যারা সামান্য হাত খরচ পেলেই কাজ করবে, অনেককে কিছু না দিলেও চলবে। আরো দু একবার দেখা করার পর শহীদ সাহেব রাজি হলেন। মুসলিম লীগ অফিসের নিচের তলায় অনেক খালি ঘর ছিল, তাই জায়গার অসুবিধা হবে না। হাসিম সাহেব নিজেই সম্পাদক হলেন এবং কাগজ বের হলো। আমরা অনেক কর্মী রাস্তায় হকারি করে কাগজ বিক্রি করতে শুরু করলাম। কাজী মোহাম্মদ ইদ্রিস সাহেবই কাগজের লেখাপড়ার ভার নিলেন। সাংবাদিক হিসেবে তার যথেষ্ট নাম ছিল, ব্যবহারও অমায়িক ছিল। সমস্ত বাংলাদেশে আমাদের প্রতিনিধি ছিল, তারা কাগজ চালাতে শুরু করলো। বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে কাগজটা খুব জনপ্রিয়তা অর্জন করতে লাগলো। হিন্দুদের মধ্যেও অনেকে কাগজটা পড়তেন। এর নাম ছিল মিল্লাত। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদেরই তো অনুষ্ঠান। এই অনুষ্ঠান অত্যন্ত উৎকর্ষের জন্য আপনাদের মূল্যবান পরামর্শ আমরা প্রত্যাশা করি। আপনাদের পরামর্শ জানি আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানাটা হচ্ছে পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। আর আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ialapon@gmail.com। এবার আপনারা শুনবেন মুক্তিযোদ্ধা আমার অহংকার পর্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন। গ্রন্থনা, উপস্থাপনা, সাক্ষাৎকার গ্রহণে আসান হাবিব বাপ্পি। এক সাগরের রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মুক্তি শব্দটা আমরা যখন বলি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে ৭১-এর কথা। আমরা ছিলাম নির্যাতিত একটি জাতি, সেই জাতিকে পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধুমাত্র তার একটি তর্জনের ইশারায় এদেশের লাখো জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে। কথা বলবো একজন বীর মুক্তিযোদ্ধার সাথে, জানবো যুদ্ধকালীন সময়ে তখনকার ঘটনার কথাগুলো। আমাদের আজকের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। যুদ্ধকালীন সময় আপনি কি করতেন? তখন আপনার বয়স কত ছিল? যুদ্ধকালীন সময় আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আপনার যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল এবং আপনার যুদ্ধকালীন কমান্ডার কে ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, আমাদেরকে যদি বলতেন। আমাদের যুদ্ধকালীন কমান্ডার ছিল ঢাকা জেলা এবং ঢাকা মহানগরীর কমান্ডার ছিল মোস্তফা মহসিন মন্টু। ওনার অধীনে সাব সেক্টর কমান্ডার ছিল হাবিবুল্লাহ হাবিব। ওনাদের সাথে আমরা একসাথে ঢাকা জেলা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করি। যুদ্ধকালীন সময় আপনার উল্লেখযোগ্য দু একটি ঘটনার কথা আমাদেরকে বলুন। ঢাকা জেলাতে একটা যুদ্ধ হয়েছে আপনার সৈয়দপুরে এলাকায় আর্মিদের সাথে, আমাদের সরাসরি যুদ্ধ। সেখানে বেশ কিছু আর্মি আহত হয় এবং আমরা
বেশ কিছু আর্মির কাছ থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করি এবং সেখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন ওই যুদ্ধে, এবং বেশ কিছু আর্মিরা নিহত হয়। আমরা ওইখান থেকে সাভারের দিকে চলে যাই। যুদ্ধকালীন সময় আমাদের দেশের যে মানুষ ছিল, যারা সাধারণ মানুষ, তখন তাদের অনুভূতিটা কেমন ছিল? আপনাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতেন তারা? ওই সময় তো বাংলাদেশের শতকরা 95% লোকই স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন এলাকায় আমরা যখন গেছি বিভিন্ন গ্রামবাসীরা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের রাস্তাঘাট দেখিয়ে দিয়েছে, তারা আমাদেরকে অত্যন্তভাবে সহযোগিতা করেছে। যুদ্ধকালীন সময় আপনি কি ধরনের অস্ত্র ব্যবহার করেছেন? যুদ্ধকালীন সময় আমার কাছে একটা SLR ছিল এবং এরপরে আমার কাছে একটা 303 ছিল। এই দুটো অস্ত্র আমি ব্যবহার করেছি এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছি বিভিন্ন গেরিলা যুদ্ধে। দীর্ঘ 9 মাস পর অনেক রক্ত ঝরিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। যখন জানতে পারলেন যে দেশটা স্বাধীন হয়ে গেল, আমরা এখন মুক্ত, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তখনকার আপনার অনুভূতিটা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। তখন তো আমরা অত্যন্ত গর্বিত যে এই দেশ পরাধীন থেকে স্বাধীন হয়েছে এবং আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনো পাকিস্তানের কারাগারে আবদ্ধ। তাকে মুক্তি করার জন্য আমাদের একটা শেষ সংগ্রাম প্রতিষ্ঠিত হলো। উনি শেষে 10ই জানুয়ারি উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং দেশের মানুষও খুব আনন্দিত এবং গর্বিত। এই যে জাতির পিতার দেখানো পথ ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই বাংলাদেশ সম্পর্কে আপনার কি বলার আছে এবং এখনকার তরুণ প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেক অর্জন হয়েছে এবং অর্জিত হচ্ছে। এখনকার তরুণ সমাজদের সঠিক নেতৃত্বের দিকে এগিয়ে আসার জন্য আমরা আমাদের মুক্তিযোদ্ধার তরফ থেকে আকুল আবেদন, তারা যেন সঠিক পথ এবং আগামী দিনে দেশকে যেন সুন্দর এবং পরিচালনা করার অগ্রভূমিকা গ্রহণ করে, এটাই আমাদের বক্তব্য। আপনাদের দেখানো পথ ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। সুপ্রিয় বন্ধুরা, এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণ সূচির সাপ্তাহিক পর্ব খেলার জগতে। গত এক সপ্তাহে দেশ বিদেশে অনুষ্ঠিত উল্লেখযোগ্য খেলাধুলার খবরাখবর নিয়ে একটি পর্যালোচনা। অংশগ্রহণে মোহাম্মদ ফারুকুজ্জামান ও মোহাম্মদ মিজানুর রহমান। সপ্তাহ জুড়ে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে সাজানো খেলার জগৎ ক্রীড়া পর্যালোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুকুজ্জামান। আজকের এই মনোজ্ঞ পর্যালোচনায় আমার সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল। মিজানুর রহমান চঞ্চল, আপনাকে স্বাগত। ফারুকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এশিয়ান কাপ বাছাই পর্বে মেয়েদের গ্রুপ নির্ধারিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ প্রমিলা ফুটবলারদের কথাই বলছি, যেটি আগামী 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে যাচ্ছে। জর্ডান রয়েছে, ইরান রয়েছে তাদের সাথে। 28টি দল নিয়ে এই বাছাই পর্ব। সেখানে বাংলাদেশ কতটা কি করতে পারবে সেটা সময় বলবে। র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 137, জর্ডান 59 এবং ইরান রয়েছে 77তম অবস্থানে। বাংলাদেশ প্রমিলা দলের জন্য শুভকামনা থাকলো। আমরা দেশের ফুটবলের কথা বলছিলাম। চলছে ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। চঞ্চল, আপনার কাছে কি তথ্য রয়েছে? ফারুকুজ্জামান, প্রিমিয়ার লিগ ফুটবল চলমান এবং সেখানে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট সংখ্যা হলো 46। ঢাকা আবাহনী লিমিটেড 33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব 32 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব চতুর্থ অবস্থানে রয়েছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো 29। আর পঞ্চম অবস্থানে রয়েছে আবাহনী লিমিটেড চট্টগ্রাম। সব মিলিয়ে শীর্ষস্থানীয় দলগুলো বা ঐতিহ্যবাহী দলগুলোই কিন্তু শীর্ষে অবস্থান করছে। ঠিক তাই, শুভকামনা থাকলো সেই দলগুলোর জন্য। ফুটবলের ভরা মৌসুম, বলছি বারে বারে সে কথাগুলো। কোপা আমেরিকা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। ফেভারিট দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল, তারা গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। বিভিন্ন দল তারা চাইবে নিজেদের করে নিতে শিরোপাটি। আপনি কোয়ার্টার ফাইনালের যে চূড়ান্ত লাইন আপ সে সম্পর্কে একটু বলবেন আমাদের শ্রোতাদেরকে। ফারুকুজ্জামান, আসলে কোপা আমেরিকা মানেই কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের সামনে এক উন্মাদনা এবং সেখানে দুটি দলকে ঘিরে সেই উন্মাদনা থাকে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। উভয় দলই কিন্তু তাদের সমর্থকদেরকে বিমুখ করেনি এবং তারা এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা,
তারা কিন্তু শেষ ম্যাচে আপনি জানেন যে 4টি গোল করেছিল। সব মিলিয়ে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, পেরু এসব দলই কিন্তু তাদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিয়ে কোপা আমেরিকাকে প্রাণবন্ত করে তুলেছে এবং আমাদের প্রত্যাশা যে লড়াইটা সামনে যত এগোবে ততই কিন্তু আরো উত্তেজনা ছড়াবে। এবার কোপা আমেরিকা ছেড়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কথা বলবো। ইউরো 2020 ইতিমধ্যেই বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল তারা বিদায় নিয়েছে, অর্থাৎ CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নিয়েছে এবং বিদায় নিয়েছে বর্তমান ফিফা ফুটবলের যে বিশ্ব চ্যাম্পিয়ন দল ফ্রান্স, তারাও বিদায় নিয়েছে। 8টি দল পেয়ে গেছে, অর্থাৎ ইউরোরও কোয়ার্টার ফাইনালের যে লাইন আপ সেটিও পেয়ে গেছি। আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই লাইন আপটা শুনবার জন্য। হ্যাঁ, ফারুকুজ্জামান সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনাল যেটি অনুষ্ঠিত হবে। এরপর বেলজিয়াম খেলবে ইটালির বিপক্ষে, চেক রিপাবলিক খেলবে ডেনমার্কের বিপক্ষে এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ইউক্রেন খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে আমার মনে হয় যে আপনি বলছিলেন যে ফ্রান্স, জার্মানি তারা বিদায় নিয়েছে, তবে এখনো পর্যন্ত যে দলগুলো রয়েছে সেখানেও কিন্তু স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড এই দলগুলো কিন্তু অনেকের কাছে প্রিয়। তো বন্ধুরা, এবার ফুটবল মাঠ ছেড়ে ক্রিকেটে আসতে চাই। সম্প্রতি শেষ হয়ে গেল বঙ্গবন্ধু DPL T20 ভার্সনের খেলা। চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী টানা তৃতীয়বারের মতো, অর্থাৎ হ্যাটট্রিক শিরোপা তারা পেয়েছে। এর আগেও কিন্তু দুবার তারা সেই কীর্তি গড়েছিল, 1984, 85 এবং 86 সালে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে। পরবর্তীতে 2006, 7, 8 সালে সেখানে খালেদ মাসুদ এবং তুষার ইমরানদের বদন্যতায় সেবারও কিন্তু টানা 3বার শিরোপা পেয়েছিল। এবার টানা 3বার শিরোপাটি যিনি উঁচিয়ে ধরেছেন তিনি মুশফিকুর রহিম। এই ছিল বাংলাদেশের ক্রিকেটের কথা। আরো কথা বলবো, বাংলাদেশ দল ইতিমধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছে 1 টেস্ট এবং 3টি করে ওয়ানডে এবং T20 ম্যাচ খেলবার জন্য। আমাদের সেই বহুল প্রতীক্ষিত 1 টেস্টের সিরিজ যেটি শুরু হবে সেটি 7 জুলাই এবং সেখানে মুশফিক তামিম খেলতে পারবেন কিনা সে সম্পর্কে মিজানুর রহমান চঞ্চল আপনি বলবেন। হ্যাঁ ফারুকুজ্জামান, সেখানে আসলে সিনিয়র অনেক ক্রিকেটার ইনজুরির কারণে নেই, তারপরও মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তিমত্তাকে আরো বৃদ্ধি করেছে। অন্যদিকে জিম্বাবুয়ে দল ঘরের মাঠে বেশ শক্তিশালী, কারণ তারা কয়েকজন খেলোয়াড় একসাথে গত 4-5 বছর খেলছেন। বিশেষ করে বোলিং লাইন আপে ব্লেজিং মুজারাবানি, তার অসাধারণ বোলিং আমরা দেখেছি লাস্ট PSL-এও। সব মিলিয়ে আমার মনে হয় যে এই এক ম্যাচের যে টেস্ট সিরিজ সেটিও কিন্তু জমে উঠবে। দু দলের এর আগে 17টি ম্যাচ খেলেছে, 7টি করে জয় রয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে। শুভকামনা অবশ্যই টিম বাংলাদেশের জন্য। এবার দেশের ক্রিকেট ছেড়ে আমরা বৈশ্বিক ক্রিকেটে যেতে চাই। T20 বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে ভেন্যু হিসেবে ICC নির্ধারণ করে দিয়েছে। IPL শেষ হবে 15 অক্টোবর, ঠিক একদিন পরে 17 অক্টোবর থেকে প্রথম রাউন্ডের সবগুলো খেলা হবে ওমানে। প্রথম রাউন্ডের খেলার পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। এবং আমাদের বাংলাদেশ দল প্রথম পর্বের খেলা শেষ করবে। প্রথম পর্বের যে 8টি দল নেবে সেখানে 4টি দল কিন্তু ICCর 1 থেকে 8টি যে সেরা দল রয়েছে তাদের সাথে সব মিলে 12টি দল T20 বিশ্বকাপে মোকাবেলা করবে। এছাড়াও ক্রিকেট মাঠে গড়াচ্ছে, সেটা আমরা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং শ্রীলঙ্কা ইংল্যান্ড সিরিজ মাঠে গড়াচ্ছে, সেটি আমরা জানি। আমরা মিজানুর রহমান চঞ্চলের কাছে এই দুটি সিরিজ সম্পর্কে একেবারে সংক্ষেপে জানতে চাইব। ফারুকুজ্জামান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তারা কিন্তু প্রথম T20 ম্যাচে জয়লাভ করেছিল। 5 ম্যাচের T20 সিরিজ, যেখানে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো এবং ক্রিস গেইল তারা 4 জন 6 বছর পরে একসাথে খেলেছিলেন এবং সেই ম্যাচে তারা জয়লাভ করেছিল। এরপর বাকি দুটি ম্যাচেই কিন্তু সাউথ আফ্রিকা দল দারুণভাবে কামব্যাক করেছে এবং তারা 2-1 সিরিজে ইতিমধ্যে এগিয়ে গেছে। যদিও শেষ ম্যাচটা মাত্র 1 রানের পরাজয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ দল 1 রানে হেরে গেছে এবং কুইন্টন ডিকক অসাধারণ পারফরমেন্স করছেন। অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলি, শ্রীলঙ্কা এখনো পর্যন্ত ইংল্যান্ডের মাঠে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। 3 ম্যাচের T20 সিরিজ 3টিতেই তারা পরাজিত হয়েছিল এবং প্রথম ওয়ানডে ম্যাচেও ইংল্যান্ড দল তারা শ্রীলঙ্কাকে খুব সহজেই পরাজিত করেছে এবং সেখানে যদিও আর্লি 4টি উইকেটের পতন ঘটিয়েছিল শ্রীলঙ্কা দল, তবে কিছু বাজে ফিল্ডিং এর কারণে শেষ পর্যন্ত প্রথম ওয়ানডে হারতে হয়েছে। দেখা যাক বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কা কামব্যাক করতে পারে কিনা। এবার আমরা টেনিস দিয়ে শেষ করতে চাইব। উইম্বলডন চলছে, দ্বিতীয় রাউন্ডের খেলা। পা পিছলে গিয়েছে সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের, তবে ভাগ্যবান রজার ফেদেরার। শুভকামনা থাকলো তাদের জন্য। বন্ধুরা, এই ছিল আজকের খেলার জগতের আয়োজন। আগামী পর্বে কথা হবে। শুভকামনা। বন্ধুরা, শুরু হচ্ছে এবারে শুক্রবারের দর্পণ অনুষ্ঠানের অন্যতম আয়োজন পত্রলাভ। দর্পণকে নিয়ে আপনাদের লেখা কিছু চিঠি এবং সেগুলোর উত্তর দান। আপনাদের লেখা চিঠির উত্তর পত্রলাভ গ্রন্থনা করেছেন মোহাম্মদ নাসিমুল কামাল। শ্রোতা বন্ধুরা,
যে যেখান থেকে এই মুহূর্তে দর্পণ শুনছেন তাদেরকে পত্রালাপে বিশেষভাবে আমন্ত্রণ। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, ভালো থাকবার চেষ্টা করছেন। প্রথমে যে চিঠিটি নেব, এটি লিখেছেন শেখ বেলাল মাহমুদ, সিএনবি পাড়া, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা। বেশ আবেগময় একটি চিঠি এবং দীর্ঘ চিঠি। পুরোটা পড়া যাবে না। আপনি লিখেছেন যে আমি 6 বছর কানাডায় অবস্থান করে 20 এপ্রিল দেশে ফিরলাম। এয়ারপোর্টে নামার সাথে সাথেই ঢাকা বেতারে প্রিয় দর্পণকে মনে পড়লো। এটা কিন্তু আমাদের জন্য বিরাট সাফল্য। সাধারণত এয়ারপোর্টে নেমে সবার পরিবারের সদস্যদের কথা মনে হয়, হয়তো আপনারও হয়েছে, পাশাপাশি দর্পণের কথাও আপনার মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দর্পণ শোনাটা শুরু করেন মে মাসের 8 তারিখ থেকে, এবং আপনি লিখেছেন যে যতগুলো পরিবেশন আপনি এক নাগারে শুনছেন সবগুলো আপনার কাছে ভালো লেগেছে। বিশেষ করে রনক আপু, শফি ভাইয়া উপস্থাপন, ওনারা যে এখনো আছেন। আরো লিখেছেন মোহাম্মদ নাসিমুল কামাল সাহেবের নির্দেশনায় এবং দুলাল হোসেনের প্রযোজনায় দর্পণ একটি স্মৃতির মানচিত্র এঁকে দিয়েছে হৃদয়। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ। আপনি যখন শুরুই করেছেন অনুষ্ঠান শোনা, কেমন লাগছে আমাদেরকে লিখে জানাবেন। এরপরে চিঠি হোসাইন আহমেদ সুমন লিখেছেন, সুপ্রভাত রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি, বাঁশখুর, সালাইপুর, 5 বিবি, জয়পুরহাট থেকে চিঠি। আপনি লিখেছেন, ভাইয়া আপু, বর্ষার কদম ফুলের শুভেচ্ছা নিবেন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। দর্পণের প্রতিটি পর্ব আমার অনেক ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কেননা আপনাদের যাতে ভালো লাগে সেই কাজটি করার চেষ্টা থাকে আমাদের সবসময়। গত 18/6-21 তারিখের দর্পণের প্রতিটি পর্ব আমার অনেক ভালো লেগেছে। ক্যাম্পাস পরিচিতি পর্বে ঢাকার বাংলা কলেজ সম্পর্কে জানতে চাই, রূপালী সংস্কৃতি পর্বে হঠাৎ বৃষ্টি সম্পর্কে জানতে চাই। সুপ্রিয় বন্ধু, ঢাকার বাংলা কলেজ সম্পর্কে আমার যতদূর মনে পড়ে এর আগে আমরা প্রচার করেছি। যাই হোক, তারপরেও আপনার অনুরোধের কথা আমাদের মনে থাকলো, আর আপনার পরে যে অনুরোধ রূপালী সংস্কৃতি পর্বে হঠাৎ বৃষ্টি, সেটিও আমাদের মনে থাকলো। দর্পণের সাথে থাকবেন, নিয়মিত শুনবেন। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাকে চিঠির জন্য। লিখবেন আবারও, কেমন? দুটো চিঠি হাতে নিলাম। প্রথম চিঠিটি শিকদার ইসাক আলী, 250 আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, 15 জুনের প্রত্যেকটি অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, এবং আপনি লিখেছেন আমি দর্পণ ম্যাগাজিনে একজন ভক্ত শ্রোতা। এটা বলবার কোনো প্রয়োজনই নেই, কারণ প্রতি সপ্তাহে আপনার চিঠি পাচ্ছি। অনেক সময় 2-3টে চিঠি একসাথে আসছে। আপনি অনুরোধ করেছেন কবি পরিচিত, গীতিকার পরিচিতি শিরোনামে 2টো নতুন পর্ব কি যুক্ত করা যায়। আমরা একটু ভেবে দেখে আমাদের একটু সময় দিন, তারপরে আমরা জানাবো আপনাদেরকে। এবারে লিখেছেন ফকির শফিক হাসান টুটুল, সভাপতি, কল্পতরু বেতার শ্রোতা ক্লাব, সোনামুখী, কালামৃধা, ফরিদপুর। আপনিও লিখেছেন 17 জুনের দর্পণ আপনার অনেক অনেক ভালো লেগেছে, 18 জুনের দর্পণও ভালো লেগেছে। আপনার যখন জানান যে ভালো লেগেছে, তখন আমাদের কি মনে হয় জানেন, যে আমাদের শ্রম একটুকু হলেও সফলতা লাভ করেছে। ধন্যবাদ চিঠির জন্য। এরপরের চিঠি লিখেছেন এম কামরুল হাসান মিলু, সভাপতি হাসান বেতার শ্রোতা সংঘ, ঝলমোলা, বীর আহমদপুর, গৌরীপুর, ময়মনসিংহ থেকে। আপনি চিঠিতে লিখেছেন, পত্রের শুরুতেই লটকন খাওয়ার আমন্ত্রণ রইল। ভাই, এই সময় অনেক ফল থাকতে বাজারে হঠাৎ আপনার লটকনের কথা কেন মনে পড়লো? যাই হোক, আপনি যখন লিখেই ফেলেছেন, লটকন আমার জানা মতে এটিও একটি ভিটামিন সমৃদ্ধ ভালো ফল, আমাদের অবশ্যই এটি খাওয়া উচিত। গত 14/6/2021 ইংরেজি তারিখের সব অনুষ্ঠান আপনার কাছে ভালো লেগেছে। সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে, রুচিশীল, তাকে ধন্যবাদ জানিয়েছেন। আরও আপনি লিখেছেন, নায়ক মান্না এবং নায়িকা শাবনূর মৌসুমী অভিনীত 2 বধূ এক স্বামী ছায়াছবির সংলাপ ও গান আপনি শুনতে চেয়েছেন, শোনানো হবে কি? সাথেই থাকবেন, আপনার অনুরোধের কথা আমাদের মনে রইল, আমরা চেষ্টা করব শোনাতে। আর দর্পণ অনুষ্ঠানের কুইজ পর্বটি আবার চালু করা দরকার, কারণ কুইজ পর্বের মাধ্যমে শ্রোতাদের মেধা যাচাই হয়, কিন্তু এই পর্বটি চালু করবেন কি কথা দিতে পারছি না বন্ধু, তবে নিশ্চয়ই আপনার অনুরোধ আমাদের মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য। আবার লিখবেন, কেমন? এবার এই চিঠি মোহাম্মদ আবু তালেব, সহকারী পরিদর্শক, বাংলাদেশ ডাক বিভাগ, আহসানগঞ্জ লাইন, নওগাঁ 6596। আপনি লিখেছেন, দর্পণ অনুষ্ঠান প্রতিটি শ্রোতার হৃদয় কোনো সময় বিরক্তি সৃষ্টি করে না। সেটা তো বলা মুশকিল, কারণ এটা আপনার একান্ত নিজস্ব অভিমত। লিখেছেন, প্রিয় রনক আপু এবং শফি ভাইয়া, আপনারা আমার হৃদয়ের আয়না। গত 18 জুন তারিখে দর্পণ আমার খুব ভালো লেগেছে। যদিও আমার পত্র ছিল না, তবু অসাধারণ। আমি পুরোটাই মোবাইল রেকর্ড করে রেখেছি এবং বারবার শুনছি।
আপনারা শুনুন, আরো যদি কোনো মতামত জানাবার থেকে বলুন, এবং করোনার থেকে রক্ষার জন্য যেসব স্বাস্থ্যবিধির কথা আমরা বলি সেগুলো আপনারা মেনে চলুন, অন্যকেও অনুপ্রাণিত করুন। ধন্যবাদ চিঠির জন্য। আজকে সব শেষ চিঠি যেটি হাতে নিলাম, ফারিয়া আহমেদ সুপ্তির লেখা চিঠি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়া দাইড়, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন ছোট্ট চিঠি। বেতার ম্যাগাজিন দর্পণের অন্যতম শ্রোতা প্রিয় পর্ব তারার সাথে কিছুক্ষণ, এই পর্বে অভিনেত্রী শাহনাজ খুশির সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য। আপনার একটি মাত্র অনুরোধ, তো সুপ্রিয় বন্ধু, আমরা বলতে চাই যে এই ধরনের শিল্পীদের সাক্ষাৎকার আমরা স্টুডিওতে এনে ধারণ করে আপনাদেরকে শোনানো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। তাছাড়া এখন করোনাকালীন সময়ে বিষয়টি একটু কষ্টসাধ্য। চেষ্টা চালিয়ে যাব, হতাশ হবেন না। আপনার অনুরোধ আমরা রক্ষা করতে চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো শুধু একটি অনুষ্ঠানই নয়, আপনি আমাদের পরিবেশনাগুলো নিয়মিত শুনবেন, এই অনুরোধ আমাদের রইল। এবং সবগুলো অনুষ্ঠান সম্পর্কেই আপনি অবশ্যই লিখে জানাবেন আপনার গঠনমূলক চিন্তা ভাবনার কথা। অনেক অনেক ধন্যবাদ। আবারও ভালো থাকবেন সবাই। তো সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী শুক্রবার হবে, আশা করছি আপনাদের মুখোমুখি হতে পারবো আবার। আমরা আপনাদের চিঠি পেলে আমরা সেগুলো নিয়ে আবারও বসবো আগামী শুক্রবারে। সবাই ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের দর্পণ অনুষ্ঠানের সমাপনী প্রান্তে এখন বাণী ও সুরে আমার দেশ পর্বে আপনাদের শোনানো হচ্ছে একটি দেশাত্মবোধক গান, আর গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর। বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে এখন আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিয়ম কানুন মেনে চলুন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য দেশব্যাপী চলমান লকডাউনে যতদূর সম্ভব ঘরেই থাকুন। আজকের অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, গ্রন্থনায় আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।